হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি গল্প নিয়ে। আর আজকে আমরা শুনবো গল্পের বৈঠক অরিজিনাল সেকশনের জন্য নতুন একটি গল্প, আলেয়া। এই গল্পের যিনি লেখক পল্লব হালদার, তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার হলেও লেখা তার শখ। কেউ কেউ বলেন 3 ইডিয়টসে ফারহানের চরিত্রের সঙ্গে তার নাকি বেশ মিল রয়েছে। পেশায় কেমিক্যাল ইঞ্জিনিয়ার হলেও তার নাকি হওয়া উচিত ছিল লেখক। পেশাগত কারণে বিভিন্ন দেশে থাকার এবং সেই সব কালচারের সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। চেন্নাই, বরোদা, কলকাতা, মুম্বাই, হায়দ্রাবাদ, দিল্লি, দুবাই, কাতার হয়ে এখন তিনি আছেন নাইজেরিয়ার লেগোসে। গত 7 বছর ধরে তিনি নাইজেরিয়ার লেগোসেরই বাসিন্দা। আফ্রিকান কালচার জানা বা শেখার আগ্রহ তার এখান থেকেই। লেখার পাশাপাশি ওনার ঝোঁক ফটোগ্রাফিতে এবং এডিটিংয়েও। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির বেশ কিছু ফটো আপনারা ওনার ফেসবুক ওয়ালে পাবেন। তো চলুন বেশি দেরি না করে আজকে ওনার গল্পটি শুনে নেওয়া যাক। আজকের গল্প আলেয়া, লেখক পল্লব হালদার। গোটা মঞ্চ কেঁপে কেঁপে উঠছে মুহুর্মুহু হাততালিতে। সেই হাততালি যেন থামতেই চাইছে না। স্টেজের উপর দাঁড়িয়ে থরথর করে কাঁপছে 32 বছরের ভারতীয় সুন্দরী যুবতীটি। বড্ড দেরি হয়ে গেছে। কটা বাজে? কাছে ঘড়িও নেই যে সময় বুঝতে পারবে, কিন্তু আধার দেখে মনে হচ্ছে সন্ধে 7টা, 7:30 হবে। চারিদিক বেশ অন্ধকার, শুধুমাত্র চাঁদের আলোয় সম্বল। তাও এক ফালি চাঁদের আলোয় তেমন জোরও নেই। কাছেই মনে হয় অমাবস্যা। দূর দূরান্ত তাকিয়েও কোনো লম্ফোর আলো দেখতে পাচ্ছে না খেদি। সামনে পেছনে যদ্দূর চোখ যায় তাকিয়ে খেদি বুঝলো তার ধারে কাছে কোনো মানুষজন নেই। ইস, যদি ধারের কাছে গ্রামের কেউ থাকতো তো তার সাথে বাকি পথটা চলে যেতে পারতাম। এবার কি হবে? আরও ঘন্টাখানেক আগে যদি স্কুল থেকে বেরোতে পারতাম। সামনের বিপদের কথা ভেবে শিউরে ওঠে খেদি। এবারের মতো ঠিকঠাক ঘরে পৌঁছে দাও ঠাকুর। মনে মনে রাম নাম জপতে জপতে তাড়াতাড়ি পা চালায় খেদি। বর্ষাকাল, আলের রাস্তাও বড্ড পিচ্ছিল। একটু অসাবধান হলেই পিছলে পড়ে গায়ে কাদা মাখামাখি হবে। তারপরে বর্ষার জলে গর্ত থেকে সাপ বেরিয়েও আসতে পারে। তাই একটু শব্দ করেই হাঁটার চেষ্টা করছে খেদি। মানুষের পায়ের আওয়াজ পেলে সাধারণত সাপেরা সরে যায়। রাস্তায় আস্তে আস্তে হাওয়ায় চটি কাদায় বসে গিয়ে বাঁ পাটি দুবার ছিঁড়ে গেছে। প্রথমবার সেফটি পিন লাগিয়েছিল, সেটাই ছিল একমাত্র সম্বল। কিন্তু দ্বিতীয়বার যখন ছিঁড়ল তখন খেদির চটি হাতে করে খালি পায়ে হাঁটা ছাড়া আর কোনো উপায়ই রইল না। এই দেরি হওয়াতে তার খুব একটা দোষ নেই। অঙ্ক জিনিসটা মাথায় তার কোনোদিনই ঢোকে না। আর ক্লাস 7-এর অঙ্ক তো খুব একটা সোজা নয়। ক্লাসে অঙ্কের মাস্টারমশাই 10টা অঙ্ক কষতে দিয়েছিল, তার মধ্যে 9টাই ভুল। শাস্তি স্বরূপ অঙ্কের মাস্টারমশাই বিপিনবাবু টানা 1 ঘন্টা নীল ডাউন করিয়ে স্কুল ছুটির পরেও দাঁড় করিয়ে রেখেছিল তাকে। তার আগে গুনে গুনে 9টা বেতের বাড়ি সপাং সপাং করে হাতে খেয়েছে। হাতটা এখনো টনটন করছে। বিপিনবাবু শুধু অঙ্কের মাস্টারমশাই নয়, ওদের স্কুলের হেডমাস্টারও খুব কড়া। খেদিরা 3 ভাই বোন।
ওই বড়। খেদির পরে এক বোন আর এক ভাই। ভাই সবচেয়ে ছোট। বাপ ভাগ চাষি, বিধান মোড়লের খেতে যায় লাঙল দিতে। সারা বছর চাষ করলে 2 বস্তা ধান পাবে সেই আশায়। ওদের এই গুমুকবেড়ে গ্রামে খেদি ছাড়া আরও 12টা বাড়ি থেকে বিভিন্ন ক্লাসে যায় ওদের স্কুলে পড়তে। শুধু নমিতাই ওর সাথে এক ক্লাসে পড়ে। অবশ্য শুধু গুমুকবেড়ে নয়, পাশাপাশি আরও 3-4টে গ্রাম থেকে ছেলেমেয়েরা পড়তে যায় ওই স্কুলে। গুমুকবেড়ে কি গ্রাম ঠিক বলা যায় না, বরং বলা উচিত গণ্ডগ্রাম। ইলেকট্রিক কি জিনিস সে শুধু এই গ্রামই কেন, আশেপাশে 10-12টা গ্রামও দেখেনি। প্রতিদিন কাক ভরে উঠে বাড়ি থেকে প্রায় মাইল 4 হেঁটে স্কুলে যায় খেদি। স্কুলে যেতে তার একেবারে ভাল লাগে না। তার বাপের সাথে জমিতে ধানের বীজ ছড়াতে ভাল লাগে, মায়ের সাথে মাটির মেঝে নিকোতে ভাল লাগে, বাগান থেকে কেঁচো খুঁড়ে বড়শিতে লাগিয়ে পুকুরে ছিপ দিয়ে মাছ ধরতে ভাল লাগে, আলোর ধারে জলা জমিতে ছিপ নাচাতে ভাল লাগে, ঝাঁপাঝাঁপি করে অন্যদের সাথে পুকুরে সাঁতার কাটতে ভাল লাগে, ঝড়ে আম গাছের আম পড়ে গেলে কুড়োতেও ভাল লাগে, মুরগির খোঁয়ার থেকে ডিম বের করতে ভাল লাগে, খেজুর গাছে উঠে হাঁড়ি লাগিয়ে রস ভরতে ভাল লাগে, বন্ধুদের সাথে চুকিতকিত খেলতে ভাল লাগে। শুধু ভাল লাগে না প্রতিদিন স্কুলে যেতে। প্রতিদিন মাস্টারের হাতে মার খেতে কারই বা ভাল লাগে? নেহাত সরকার থেকে স্কুলে গেলে খাবার দেয় তাই যাওয়া। এই তো আজ সকালেই খেদি ঘুম থেকে উঠে দেখলো তার বেশ চরচর ভাব। স্কুলে যেতে একদম ইচ্ছে করছিল না। বাবা, আজ স্কুলে যাব না, বড্ড জ্বর জ্বর লাগছে। মজা করছিস কেন? খেদির বাপ খেপে গিয়ে বলল, স্কুলে না গিয়ে ঘরে বসে থাকলে খেতে পাবি ভেবেছিস? যা, স্কুলে যা, গেলে দুমুঠো খেতে পাবি। টেপিটাকে কবে যে স্কুলে ভর্তি করতে পারবো? খেদির বাপের কপালে চিন্তার ভাঁজ পড়ে। না, স্কুলে গেলে পড়াশুনো শিখবে এই আশায় খেদির বাপ খেদিকে স্কুলে পাঠাতে চায় না। আসল লক্ষ্য স্কুলের খাওয়া। মেয়েটা দুপুরের খাবারের জন্যে তাকে চিন্তা করতে হবে না। এক মুঠো ভাত বাঁচবে তার ঘরে। এখনো প্রায় মাইল 3 হাঁটতে হবে তাকে গ্রামে পৌঁছতে গেলে। এই রাস্তা ধরে মাইল খানে গেলে পড়বে হাটখোলা গ্রাম, তারপরে কুনির মাঠ। বিশাল বড় এই মাঠ পায়ে হেঁটে পার হতেও প্রায় মিনিট 15 লাগবে। আর তারপরেই আছে গোরস্থান। এটাই হলো সবচেয়ে বিপজ্জনক জায়গা। খেদি জানে এখানেই মুসলমানেরা মারা গেলে কবর দেয়। এই গ্রামে 10 ঘর মুসলমান বাস করে। এমনকি হিন্দুর ঘরেও কোনো সদ্যজাত বাচ্চা মারা গেলেও এখানেই কবর দেয়। এটা পার হতে পারলেই হয়তো এইবারের মতো বিপদ থেকে রক্ষা পাওয়া যেতে পারে। বেরোবার সময় তার মা পই পই করে প্রতিদিন বলে দেয়, 6:30টার মধ্যে ঘরে ফিরে আসবি, না হলে কুনির মাঠের ভূত ধরে নিয়ে যাবে। মায়ের কাছে শুনেছে খেদি এই ভূতেরা মানুষকে বশ করে নিয়ে যায়। কুনির মাঠের ভূত দূর থেকে স্বচক্ষে দেখেছে খেদি। 1-2বার নয়, অনেকবার। দূর থেকে সবুজ সবুজ আলো জ্বলে, সেগুলো ভূতেদের চোখ। সেগুলো আবার নিচে নিচে বেড়ায়। কেউ যদি ওই কুনির মাঠের পাশ দিয়ে রাতের বেলায় আসে তো তারাই হয় ওইসব ভূতেদের শিকার। মা নিশ্চয়ই চিন্তা করছে। অবশ্য নমিতা নিশ্চয়ই বলে দেবে আমার শাস্তির ব্যাপারটা। মনে মনে এই ব্যাপারটা ভেবে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল খেদি। জন্মের সময় নাকটা চ্যাপ্টা হয়েছিল বলে মা নাম রেখেছিল খেদি। পরে যখন খেদি কথা বলতে শেখে তখন বোঝা গিয়েছিল তার শুধু নাকটাই খেদা নয়, আওয়াজও নাকের সুরেই বেরোয়।
শুধু তাই নয়, জন্মের সময় তার ডান পাটা বাঁ পায়ের থেকে ছোট হয়েছিল, তাই হাঁটার সময় একটু কেতরিয়ে কেতরিয়ে চলতে হয় তাকে। এই নিয়ে গ্রামের ছেলেমেয়েরা তাকে নিয়ে মজা করে খুব, কিন্তু এর জন্যে খেদির কষ্ট হয় না। এইসব এখন গা সওয়া হয়ে গেছে। ভাবতে ভাবতে অনেকটাই চলে এসেছে খেদি। হাটখোলা গ্রাম পেরিয়ে আবার আলের রাস্তা ধরল। এই তো কুনির মাঠ এসে গেছে। চলেছে তো চলেছেই, মাঠ যেন আর শেষ হয় না। খেদি দরদর করে ঘামছে। এইবার কুনির মাঠ শুরু হয়ে গোরস্থান শুরু হলো। এটাই সবচেয়ে ভয়ের জায়গা। যেভাবেই হোক গোরস্থানের দিকে তাকানো চলবে না, তাকালেই সর্বনাশ। মনে মনে রাম নাম জপতে জপতেই এগোচ্ছিল, কিন্তু হঠাৎ গোরস্থানের দিক থেকে খটখট করে একটা উদ্ভট আওয়াজ আসতেই খেদির চোখ চলে গেল সেই দিকে। আর তারপরেই যা হবার তাই হলো। চোখের সামনে দেখতে পেল সবুজ সবুজ আলোগুলোকে। ভয় হাঁটার গতি মন্থর হয়ে এলো খেদির। আর ঠিক সেই সময়ে গাছের গুঁড়ির মতো কিছু একটাতে বাধা পেয়ে টাল সামলাতে না পেরে পড়ে গেল খেদি। চোখের সামনে ঘনিয়ে এলো আঁধার। কতক্ষণ এরকম ভাবে পড়েছিল হুঁশ নেই। চোখ যখন খুলল তখন রীতিমতো ভয় আঁতকে উঠল খেদি। তার চারদিক এক হালকা সবুজ আলোয় ভরে আছে। মনে হচ্ছে যেন ভোরবেলা, কিন্তু ভোর হলে যেমন হালকা লালচে হলুদ ভাব থাকে, ঠিক সেরকম নয়। এই জায়গাটা তার গ্রামের কোনো জায়গা নয়। কিছু দূরে একটা পাহাড় মতো দেখা যাচ্ছে। চারপাশে এরাই বা কারা? 4-5টা বাচ্চা বাচ্চা ছেলে তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের পরনে অদ্ভুত ধরনের জামা, মানুষেরই মতো, কিন্তু জামাগুলো যেন অনেকটা প্লাস্টিকের মতো। আর তাদের সবারই রং সবুজ। বাচ্চাগুলো তাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। তাদের প্রত্যেকের কাছেই একটা গ্যাস বেলুনের মতো আছে। ঠিক বেলুন নয়, অনেকটা বড় বড় বুদবুদের মতো। সেগুলো জ্বলছে, অনেকটা জোনাকি যেমন জ্বলে ঠিক সেই রকম। জ্বলছে, নিভছে, আবার জ্বলছে। রং নীলচে সবুজ। বুদবুদগুলো বাতাসে এদিক ওদিক যাচ্ছে, কিন্তু আবার সেই বাচ্চাগুলোর কাছেই ফিরে আসছে। যেন বুদবুদগুলো কোনো অদৃশ্য সুতোয় বাঁধা আছে বাচ্চাগুলোর সাথে। তারা খেদিকেই দেখছে। কি এক অদ্ভুত ভাষায় নিজেদের মধ্যে কথা বলছে তারা। আমি কোথায়? আমায় কোথায় নিয়ে এসেছো? আমি বাড়ি যাব, আমার মা চিন্তা করছে। সব বাচ্চাগুলোই একটু অবাক হয়েছে খেদিকে কথা বলতে দেখে। তারা বিস্ময় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। যেন তারা তার ভাষা বোঝার চেষ্টা করছে। একটা বাচ্চা এবারে খেদির খুব কাছাকাছি চলে এলো। খেদির সঙ্গে সঙ্গে উঠে বসে চেঁচিয়ে উঠল, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি।
তার এই চিৎকারে বাচ্চাগুলো ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালালো। শুধু একটা লম্বা মতো ছেলে সাহস করে সেখানেই দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পরে সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। একটু দূর থেকেই ডান হাতের তর্জনীটাকে তার কপাল লক্ষ্য করে আস্তে আস্তে ঘোরাতে থাকলো। আর ঠিক তখনই খেদি একটা তীক্ষ্ণ যন্ত্রণা অনুভব করলো তার মাথায়। আর তার পরক্ষণেই শুনতে পেল কিছু কথা। তুমি আমাদের গ্রহে, এই গ্রহের নাম আইপটু। তুমি তো এই গ্রহের বাসিন্দা নও, তাহলে এখানে এলে কি করে? এলাম কি করে মানে? আমি তো কুনির মাঠের পাশ থেকে আসতে গিয়ে কিছু একটাতে ধাক্কা খেয়ে পড়ে গেলাম, আর তারপরে চোখ মেলে তোমাদের দেখছি। কুনির মাঠ? সেটা কি? ওই যে গো, আমাদের গ্রামে যেতে গেলে যে হাটখোলা গ্রাম পড়ে, সেটা পার হলেই তো কুনির মাঠ আসে। কুনির মাঠের পরেই গোরস্থান, সেখানেই তো। খেদি হঠাৎ চুপ করে গেল। হ্যাঁ, এমন কি হতে পারে ওর সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সে আসলে মানুষ নয়, ভূত? অবশ্য ভূতের গল্পই ও শুধু শুনেছে, চোখে কখনো দেখেনি। দূর থেকে ও শুধু ভূতেদের চোখের আলোই দেখে এসেছে এতদিন। কাছ থেকে দেখার দুর্ভাগ্য কোনোদিন হয়নি। তাই ভূতেরা কেমন দেখতে তা তার জানা নেই। যদ্দূর মনে হচ্ছে তুমি অন্য কোনো গ্রহ থেকে কোনোভাবে আমাদের গ্রহে চলে এসেছো। তোমার ভাষাও আমাদের জানা নেই, কিন্তু আমরা মনের ভাষা পড়তে পারি। তাই তোমার মনের মধ্যে ঢুকে সব পড়তে পারছি আমি। বুঝতে পারছি তুমি কি বলছো। অবশ্য এটা সম্ভব হয়েছে তুমি আমাকে তোমার মনের মধ্যে ঢোকার অনুমতি দিয়েছো বলেই। আমরা বিনা অনুমতিতে কারোর মনে প্রবেশ করি না। তুমি কি বলছো আমি কিচ্ছুটি বুঝতে পারছি না। আমি তোমাদের কেন অনুমতি দেব আমার মনে ঢোকার? ওই যে তুমি প্রশ্ন করেছিলে, তোমার কথা না বুঝলে আমি কি করে তার উত্তর দেব, তাই তুমি নিজের অজান্তেই আমাকে অনুমতি দিয়ে দিয়েছো। দেখো, তোমরা আমার কোনো ক্ষতি করো না। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তাহলে তোমরা আমার ক্ষতি করবে কেন? আমরা তো কারোর ক্ষতি করি না। আমাদের এই গ্রহে কেউ কারোর ক্ষতি করে না। ক্ষতি কি জিনিস আমরা জানি না। আমরা একে অপরকে সাহায্য করি। দেখো, আমার মা খুব চিন্তা করছে। স্কুল থেকে ফিরতে দেরি হয়েছে আমার। অঙ্ক পারিনি বলে বিপিন মাস্টার আমায় বেতের বাড়ি মেরেছে। ঘা। এই দেখো, হাতে এখনো কালশিটে পড়ে আছে। এখনো ব্যথায় হাতটা আমার টনটন করছে। খেদি হাতের চেটো মেলে তাকে দেখায়। শুধু তাই নয়, আমায় স্কুল ছুটির পর 1 ঘন্টা নীল ডাউন করিয়ে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রেখেছিল। সেই জন্যই তো আমার ফিরতে এত দেরি হলো। ছেলেটা আরেকটু এগিয়ে এসে খেদির হাতটা নিজের হাতে তুলে নিয়ে তার হাতে নিজের হাত বুলিয়ে দিল। কি আশ্চর্য, মুহূর্তের মধ্যে খেদির হাতের ব্যথা পুরো গায়েব। এমনকি হাতের চেটোয় বেতের দাগগুলো পর্যন্ত মিলিয়ে গেল। সামান্য অঙ্ক পারোনি বলে তোমায় এত শাস্তি দিল? ছেলেটা একটু পিছিয়ে এসে তাকে প্রশ্ন করল। তার মুখ বিষণ্ণ। কি করব, আমার ভাগ্যটাই তো খারাপ। গরিব ঘরে জন্মেছি তো,
পড়ানোর কেউ নেই, তার উপর মাথাটা কাঁচা। অঙ্ক আমার একদম মাথায় ঢোকে না। পড়াশোনার জিনিসটাই আমার ভাল লাগে না। স্কুলে যাই শুধু দুপুরের খাওয়াটা পাবো বলে। এই বছরটা পাশ করতে পারবো কিনা তাই জানি না। ফেল করে এক ক্লাসে রেখে দিলে তবু ভালো, কিন্তু যদি স্কুল থেকে তাড়িয়ে দেয় তো দুপুরের ভাতটাও আর জুটবে না। তোমার নাম কি? আমার নাম খেদি। জন্মের সময় আমার নাকটা খেদা মতন হয়েছিল কি না, তাই মাই নাম রেখেছি। এই দেখো আমার নাকটা কেমন চ্যাপটা। খেদি তার নিজের নাকের জায়গাটা হাত দিয়ে দেখায়। তাই তো আমার আওয়াজটাও একটু খোনা মতন, অন্যদের মতো পরিষ্কার নয়। খেদি এবার একটু সাহস পেয়েছে। এইটুকু বুঝেছে এই অন্তত তার কিছু ক্ষতি করবে না। এবার একটু হেসে বলল, আমার তোমাকে ভালো লেগেছে, অন্তত অন্যদের মতো আমায় দেখে হাসাহাসি করনি। আমায় প্রথমবার যখনই কেউ দেখে আমাকে নিয়ে হাসাহাসি করে। কেন হাসাহাসি করবে? কেন করবে না? দেখছো না আমার ডান পাটা বাঁ পায়ের চেয়ে ছোট। এইরকম কেতরিয়ে কেতরিয়ে চললে অন্যরা তো হাসাহাসি করবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু ছেলেটা তাতে মোটেও হাসল না, বরং তার মুখের বিষণ্ণ ভাবটা আরো ফুটে উঠল। ছেলেটার চোখের কোণটা একটু চিকচিক করে উঠল। কি হবে হয়তো। একটু এগিয়ে এসে পরম স্নেহে খেদির মাথায় হাত রাখলো ছেলেটি। হাত রাখার সাথে সাথেই এক অদ্ভুত ইলেকট্রিকের মতো স্পর্শ খেলে গেল খেদির মাথায়। খেদি চমকে উঠল। তারপর তার দুটো আঙুল দিয়ে খেদির নাকের ওপর দিকটা একটু হাত বুলিয়ে দিল। খেদি একটা গরম গরম স্পর্শ অনুভব করলো, আর তার সাথে এক অদ্ভুত ভালো অনুভূতি। ছেলেটি হাত সরিয়ে নিতেই নিচের নাকে হাত রাখলো খেদি। আশ্চর্য, আমার নাক তো সুন্দর টিকলো হয়ে গেছে মনে হচ্ছে। কি করে হলো? কথাটা বলার সাথে সাথেই খেদি খেয়াল করলো তার আওয়াজটাও পাল্টে গেছে। নিজের গলা নিজের কাছেই কি মিষ্টি লাগছে। সেই নাকি নাকি ভাবটাও উধাও। সাংঘাতিক রকম চমকে উঠল খেদি। তুমি কি ম্যাজিশিয়ান? ম্যাজিশিয়ান মানে যারা ম্যাজিক দেখায়, মানে অস্বাভাবিক কিছু দেখায়, তাই তো? আরে বাহ, তুমি ম্যাজিশিয়ান কি করে তাও জানো? তোমাদের এখানেও ম্যাজিশিয়ান আছে নাকি? নাকি তুমি নিজেই ম্যাজিশিয়ান? না, ম্যাজিক কি জিনিস আমরা জানি না, কিন্তু তোমার ব্রেনে নিউরন যে সিগন্যাল পাঠাচ্ছে সেটা পড়ে আমি বুঝতে পারছি যে তুমি কি বলতে চাইছো। আমাদের স্কুলে একবার এক ম্যাজিশিয়ান এসেছিল। সে আমার চোখের সামনে থেকে একটা বল উধাও করে দিয়েছিল। তারপর আমার বন্ধুর পকেট থেকে সেই বল উদ্ধার করে। সেই দেখে তুমি অবাক হলে? হব না, অদ্ভুত জিনিস দেখলে লোকের তো অবাক হওয়ারই কথা। সত্যি করে বলো না, তুমি কি ম্যাজিশিয়ান? না হলে আমার এই খাদা নাক তুমি ঠিক করে দিলে কি করে? এ আর এমন কি, আমাদের গ্রহে কোনো অসাম্য কেউ বরদাস্ত করে না। কেউ ভালো কেউ খারাপ এরকম কিছু হয় না, সবাই একরকম। তা কি করে হয়? এই যে তুমি বাকি যারা দাঁড়িয়ে ছিল তাদের থেকে লম্বা, তাহলে সবাই সমান বলছো কি করে? এবারে ছেলেটি হেসে ফেলল। আমি তো ওদের চেয়ে বয়সে বড়,
তাই আমি লম্বা। তুমি আমার বন্ধু হবে? তোমার মতো বন্ধু আমার কেউ নেই। হবে? নিশ্চয়ই হব। তুমি আমাকে তোমাদের জায়গা ঘুরিয়ে দেখাবে? সত্যি বলছি, একটু আগেও বাড়িতে ফেরার জন্য ভয়ে অস্থির হয়ে পড়েছিলাম, কিন্তু এখন তোমার সঙ্গ, তোমাদের এই জায়গাটা আমার ভালো লাগতে শুরু করেছে। হয়তো আমার কোনো আফসোস থাকবে না যদি আমায় বাকি জীবনটা এই গ্রহেই কাটিয়ে দিতে হয়। আমিও তোমার মতো বন্ধু পেয়ে খুব খুশি। অবশ্যই দেখাবো আমাদের জায়গা। ছেলেটি তার হাত বাড়িয়ে দিল খেদির দিকে। খেদি তার হাত ধরে দাঁড়িয়ে পড়ল, হাত ছাড়ল না। তার ভালো লাগছে ছেলেটার হাত ধরে থাকতে। তোমার নাম কি? আমার নাম লিয়েন। উচ্চারণ করতে অসুবিধে হলে তুমি আমায় লি বলেই ডাকতে পারো। না না, লিয়েন তো সোজা নাম। আমার বেশ মনে থাকবে। তবে লি বলে ডাকলে যদি তুমি খুশি হও তো তাই বলেই ডাকবো। লি খেদির দিকে একটু তাকালো, একটু হাসলো। তারও মনে হয় খেদিকে বেশ ভালো লেগেছে। খেদি চারিদিকে তাকিয়ে বেশ খুশি হলো। জায়গাটা একটু সামান্য জঙ্গল মতো। দূর থেকে কোনো এক অদ্ভুত ফুলের গন্ধ ভেসে আসছে। তার গ্রামে অনেক ফুল ফোটে, এরকম অদ্ভুত মিষ্টি ফুলের গন্ধ সে কোনো দিন পায়নি। এখানকার ঘাসগুলো একটু বড় বড়, পাতাগুলো অনেক ছড়ানো। দূরে একটা পাহাড় মতো দেখা যাচ্ছে। সে পাহাড় কোনো দিন দেখেনি, কিন্তু ভূগোল বইয়ে পাহাড়ের ছবি দেখেছে। এটা নিশ্চয়ই সেই পাহাড়। একটু দূরে একটা গাছে একটা সবুজ পাখি বসে আছে। তার ঠোঁটটা বেশ লম্বা, ছুঁচলো মতো, আর ডানা দুটো বেশ বড় বড়। তাদের গ্রামেও প্রচুর পাখি আছে, কিন্তু এরকম অদ্ভুত পাখি সে জীবনে কোনো দিন দেখেনি। চারিদিকে তাকিয়ে তার ভীষণ ভালো লাগছে। এরকম কোনো জায়গা থাকতে পারে সে কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি। সত্যি বলতে কি, মুখ বেড়ে বা তাদের গ্রামের চারিদিকের 2-3টে গ্রাম ছাড়া আরো যে কোনো জায়গা আছে তাই তার জানা নেই। হ্যাঁ, ভূগোল ক্লাসে অমিয় মাস্টারের মুখে অনেক জায়গার নাম সে শুনেছে বটে, কিন্তু সে জায়গাগুলো কেমন দেখতে তা সে জানে না। কিন্তু আজ এই জায়গাটা দেখে তার মনে হচ্ছে জগতে এমন সুন্দর জায়গাও হয়, তাও আবার তার গ্রামের মধ্যেই। তাহলে এতদিন তার চোখে পড়েনি কেন? আর বিয়ের কথা যদি সত্যি হয়, মানে এটা যদি অন্য গ্রহই হয়ে থাকে, তো এই গ্রহেই থেকে গেলে বেশ হয়। অন্তত বিপিন মাস্টারের মার তো খেতে হবে না, আর খাবারেরও কোনো কষ্ট থাকবে না। খাবারের কথা মনে করতেই তার মনে হলো, এখানে কি ধরনের খাবার পাওয়া যায় তাই তো সে জানে না। আচ্ছা, তোমরা কি খাও? মানে আমার যদি এখন খুব খিদে পায় তো তুমি আমায় কি খেতে দেবে? খেদি একটু লাজুক লাজুক মুখেই কথাটা জিজ্ঞেস করলো। আসলে একটু খিদে পেয়েছিল। অন্যান্য দিন স্কুল থেকে ফিরে এলে তার মা তাকে খেতে দিয়ে দেয় এই সময়। লি প্রশ্নটা শুনে খুব ঘাবড়ে গেল। লিয়ের মুখের দিকে তাকিয়ে খেদি খুব অবাক হয়ে বলল, এত অবাক হচ্ছ কেন? আমি জিজ্ঞেস করছি তোমরা কি খাবার খাও। এই যেমন আমি ভাত খাই, মাছ খাই, শাকসবজি খাই, তেমনি তোমরা কি খাও? মানে কি খেয়ে বেঁচে থাকো? লি বলল,
আমি বুঝতে পারছি তোমার খিদে পেয়েছে, কিন্তু আমরা তো তোমাদের মতো ওই ধরনের কিছু খাবার খাই না। তোমরা খাবার খাও শক্তি বা এনার্জি পাওয়ার জন্য, আমরা এই শক্তি পাই অন্যভাবে। এই যে আমি সবুজ জামাটা পরে আছি দেখছো, এই জামাটায় নাসের আলো পড়লে খাবার তৈরি হয়। এখানে সবাই তাই এই সবুজ জামাই পরে থাকি, সেটাই আমাদের শক্তি যোগায়। তোমায় এখন কি খেতে দিই বলো তো? নাস মানে আমাদের সূর্য, তাই তো? ঠিক তাই। ঠিক আছে, খাবার ব্যাপারটা পরে দেখা যাবে। তার আগে তোমাদের এই জায়গাটা আমায় একটু ঘুরিয়ে দেখাও। চলো। এগোতে গিয়েই হঠাৎ খেদি দেখলো লিয়ের শরীরটা কেমন কেঁপে কেঁপে যাচ্ছে। সর্বনাশ, মনে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমাকে আর বেশিক্ষণ ধরে রাখতে পারবো না। তুমি যে গ্রহ থেকে এসেছিলে মনে হচ্ছে আবার সেই গ্রহে ফিরে যাচ্ছ। লি, আমি আমার গ্রহে যেতে চাই না। আমি কি এখানে থেকে যেতে পারি না? জানি না খেদি, তবে আমাদের বোধহয় এই সময়টুকুই দেখা হওয়ার ছিল। খেদি আইপুটুর মাটি ছেড়ে বেশ কিছুটা উঠে পড়েছে। লি তার একটা পা ধরে নামানোর চেষ্টা করলো বোধহয়। না, লি আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। খেদিও কোনো এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। সে জ্ঞান হারাচ্ছে। চোখ খুলতেই খেদি দেখতে পেল তাকে ঘিরে গ্রামের লোকেরা দাঁড়িয়ে আছে বিস্ময় নিয়ে। ওই তো নমিতা একটু দূরেই দাঁড়িয়ে, পাশে হারান কাকা, ওসমান চাচা, টেপি ভাই, বাবা সবাই দাঁড়িয়ে আছে। আর পাশে বসে তার মা হাপুস নয়নে কেঁদে চলেছে। ভোর হয়ে গেছে। আরে এটা তো সেই কুনির মাঠের গোরস্থানের পাশটা। তার মানে কাল সন্ধ্যে থেকে সারা রাত ও এখানেই পড়ে আছে। অবশ্য ও তো এখানে ছিলই না, লিয়ের সাথে আইপটুতে ছিল। হঠাৎ ওর মনে হলো এতক্ষণ ধরে যা যা ঘটেছে সবটাই স্বপ্ন ছিল না তো। ভাবতেই ওর নাকের কাছে হাতটা চলে গেল। না, নাকটা তো আর চ্যাপটা নেই, একদম ঠিক হয়ে গেছে। কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। তোকে যে ফিরে পাবো সে আর ভাবতেই পারিনি। নমিতার কাছ থেকে জানলাম তোকে বিপিন মাস্টার শাস্তি দিয়েছে। তারপর থেকে সারা রাত ধরে তোর ফেরার অপেক্ষা করেছি। রাতেই ছুটে আসতাম। ভূতে খাবে খাক, তোকে যদি বাঁচাতে পারি। কিন্তু তোর বাপ আসতে দিল না, তাই ভোর হতেই ছুটে এসেছি। কাঁদতে কাঁদতে খেদির মা কথাগুলো খেদিকে বলল। খেদি ওর মায়ের চোখের জল হাত দিয়ে মুছে দিয়ে বলল, এখন তো এসে গেছি, আর চিন্তা করো না। মা বেশ অবাক হয়ে গেল। খেদি, তোর গলার আওয়াজ এত পরিষ্কার হয়ে গেল কি করে? আর নাকটাও বেশ চোখা লাগছে তো। খেদি কিছু না বলে শুধু একটু হাসল। মেয়েটাকে কথা না বলিয়ে ঘরে নিয়ে চলো। মায়ের হাত ধরে খেদি উঠে দাঁড়ালো, হাঁটতে লাগলো বাকিদের সাথে। ঠিক তখনই পেছন থেকে নমিতা চেঁচিয়ে উঠল, খেদি, তোর পা ঠিক হয়ে গেছে, তুই আর কেতরি হাঁটছিস না। আরে তাই তো। খেদি নিজেই খেয়াল করেনি ব্যাপারটা। তার মানে আইপটু থেকে আসার সময় লি ওর ডান পা ধরে যে টেনেছিল সেটা ওকে নামিয়ে নেবার জন্য নয়, বরং ওর পাটা ঠিক করে দেওয়ার জন্য।
লিয়ের কথা ভেবে ওর চোখে জল এসে গেল। ছেলেটা তো ওর ভালোর জন্যই সবকিছু করে গেল, ও যে কিছুই করতে পারল না। একই সাথে পা ঠিক হয়ে যাবার আনন্দ আর লিকে হারানোর দুঃখ দুটো মিলে এক মিশ্র অনুভূতি সৃষ্টি করলো খেদির মনে। খেদির মাও ব্যাপারটা লক্ষ্য করে চেঁচিয়ে কেঁদে উঠল। আমার আমার মেয়ের কি হলো গো? এ যে আমাদের মেয়ে নয়, একে নিশ্চয়ই ভূতে ধরেছে। ওসমান চাচা বলে উঠল, না, এই লক্ষণ তো ভালো দেখছি না। দুপুরের দিকে রহিম ওঝাকে ডেকে নিয়ে আসবো। হারান কাকা বলল, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? পা ঠিক হয়ে যাবার জন্য কি ওঝা ডাকে? সেরকম হলে আমরা সবাই মিলে ওকে নিয়ে বরং দুপুরের দিকে দেউলের মোড়ে যদু ডাক্তারের কাছে নিয়ে যাব। হারান কাকাই ওদের মধ্যে সবচেয়ে বেশি পড়াশুনো জানা, ক্লাস 9 অবধি পড়েছিল। সবাই তাতেই সমর্থন জানালো। বাড়ি ফিরে খেদির মা বাবা জিজ্ঞেস করলো কি হয়েছিল কাল রাতে। খেদি বলল, স্কুল থেকে ফিরতে ফিরতে রাত হয়েছিল। গুনির মাঠের পাশ থেকে ভয়ে ভয়েই আসছিলাম। হঠাৎ কোনো কাঠের গুঁড়ি বা কিছুতে ধাক্কা লেগে পড়ে যায়। তারপরে আমার আর কিছু মনে নেই। চোখ খুলে তোমাদের দেখতে পেলাম। আইপুটুতে যাওয়া, লির সাথে দেখা হওয়ার পুরো ব্যাপারটাই চেপে গেল খেদি। কি বলবে ওর বাবা মাকে? উল্টে ভাববে হয় ওর মাথা খারাপ হয়েছে অথবা ভূতে ভর করেছে, তাই উল্টো পাল্টা বকছে। খেদি নিজেই একটু অবাক হলো ওর নিজের চিন্তা ভাবনায়। সত্যি তো, এরকম ভাবে বুদ্ধি করে চিন্তা ভাবনা করে উত্তর তো আগে কোনোদিন দেয়নি। বরং স্কুলে, খেলার মাঠে, পাড়ায় যখন যেখানে যা কিছু হয়েছে সবই মাকে এসে বলেছে। সত্যি বলার জন্য মাঝে মাঝে মারও খেয়েছে মায়ের হাতে। দুপুরবেলায় গ্রামের 4 জন খেদিদের বাড়ি এলো তাকে নিয়ে যদু ডাক্তারের কাছে যাবার জন্য। খেদি বেশ কয়েকবার বাধা দিয়েছিল, বলেছিল, আমার তো কিছু হয়নি, শুধু শুধু ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছ কেন? গ্রামের লোকেরা কোনো বাধা শোনেনি। এমনকি খেদির মাও চাইছিল কোনো ওঝা দেখানো হোক। হঠাৎ করে মেয়ের এই শারীরিক পরিবর্তন তো আর স্বাভাবিক লক্ষণ নয়। এ রোগ সারানো ডাক্তারের কম্য নয়। কিন্তু হারান্দা পড়াশুনো জানালো, উনি বলছেন যখন, তাহলে ডাক্তারের কাছেই যাওয়া যাক। তাই নিয়ে গেল ডাক্তারের কাছে। এর আগে 2টো গ্রাম পেরিয়ে এই যদু ডাক্তারের কাছে কোনোদিন আসেনি খেদি। ডাক্তার দেখাবে সেই পয়সা ওদের কোথায়? যদু ডাক্তার অনেকক্ষণ ধরে গ্রামবাসীদের কাছে, খেদির বাবা মার কাছে সবকিছু শুনল। তারপর খেদিকে অনেক কিছু জিজ্ঞেস করলো। বলল, আপনারা কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। মানে এই মেয়েটার আগে পা ছোট বড় ছিল, এখন ঠিক হয়ে গেছে। সে তো ভালো কথা, তার জন্য ডাক্তারের কাছে নিয়ে এসেছেন কেন? আরে লোকে অসুস্থ লোককে সুস্থ করবার জন্য ডাক্তারের কাছে নিয়ে আসে। কিন্তু আপনারা কি চাইছেন, আপনাদের সুস্থ মেয়েকে অসুস্থ করে দিই? দেখুন, আমি ওর সাথে কথা বলে চেক করে বুঝেছি, না তো শারীরিকভাবে অসুস্থ, না মানসিকভাবে। বরং ওর বয়সে অন্য বাচ্চাদের তুলনায় অনেক বেশি পরিণতভাবে জবাব দিচ্ছে ও। অনেক সময় অনেক শারীরিক ত্রুটি এক্সারসাইজ মানে শরীর চর্চা করে ঠিক হয়ে যায়। কলকাতা বা শহরের দিকে অনেক ডাক্তার আছে, তারা স্পেশালি এগুলোর উপরে কাজ করে। তারা ফিজিওথেরাপিস্ট। খিদির ক্ষেত্রেও হয়তো তাই হয়েছে নিজে থেকেই। আমি গ্যারেন্টি দিচ্ছি ও সম্পূর্ণ সুস্থ। আর ভূতে ধরা, ওঝা ঝাড়ানো এসব কুসংস্কার থেকে বেরিয়ে আসুন আপনারা। ডাক্তারের এক্সপ্লেনেশনে সবাই বেশ খুশি হলো। খেদির মা কিছুটা বুঝলো, কিছুটা বুঝলো না। মনে অনেক ধন্ধ তার এখনো রয়েছে।
কিন্তু ডাক্তার যখন বলছে তখন নিশ্চয়ই ঠিকই বলছে। হারান কাকা বলল, আমি তো তোমাদের বলেইছিলাম সেরকম ব্যাপার কিছু নয়, কিন্তু তোমরা জোরাজোরি করলে বলে এখানে নিয়ে এলাম। খেদিও বেশ খুশি হলো যদু ডাক্তারের ওপর। অন্তত ওঝা বা গুনিন ডাকার হাত থেকে তো অব্যাহতি মিলবে। বাড়ি ফিরে মা বলল, ও খেদির বাপ, কাল থেকে খেদি আর স্কুলে যাবে না, আমার সাথে ঘরের কাজকর্ম করবে, দরকার হলে ঘরে বসে থাকবে। হ্যাঁ, আমাদের মেয়েটাকে বড় সুন্দর লাগছে গো, বরং একটু বড় হলে মেয়ের বিয়ে দিয়ে দেব। খেদির বাবা ঝাঁঝিয়ে উঠল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ঘরে বসে থাকলে খাবি কি? স্কুলে গেলে দুমুটো খেতে পায়। আর কে তোর মেয়েকে বিয়ে করবে? সে পয়সা আছে আমাদের বিয়ে দেওয়ার? খেদি এতক্ষণ ধরে সব শুনছিল, তারপর একটু দৃঢ় কণ্ঠে বলল, আমি পড়াশুনো করব মা, অনেক পড়ব, নিজের পায়ে দাঁড়াতে চাই, বিভিন্ন দেশ দেখতে চাই, এই পৃথিবীটাকে ভালো করে জানতে চাই মা। পড়াশুনো না করলে জানবো কি করে? খেদির বাবা মা অবাক হয়ে তাকিয়ে রইল খেদির মুখের দিকে, তার দু চোখ ভরা স্বপ্ন। পার্থক্যটা বোঝা গেল পরের দিন থেকেই। যে মেয়ে অঙ্কের নাম শুনলেই ভয় দিশেহারা হয়ে যেত, সে একের পর এক অঙ্ক করে যাচ্ছে। শুধু একটা পদ্ধতিতে নয়, বিভিন্ন পদ্ধতিতে। বিপিন মাস্টার নিজেই দিশেহারা হয়ে যাচ্ছে। বিপিন মাস্টার একটা পদ্ধতিতে দেখালে খেদি অন্য পদ্ধতিতে তার উত্তর বের করে ফেলে। ক্লাসের ফার্স্ট গার্ল অমিয় মাস্টারের মেয়ে তপতি বুঝতে পারল তার নতুন প্রতিদ্বন্দ্বী চলে এসেছে। ক্লাস 7 থেকে যখন খেদি 8-এ উঠল, তখন তপতি বুঝতে পারল সে তার প্রথম স্থান হারিয়েছে। 8 থেকে 9-এ যখন খেদি উঠল, তপতি বুঝতে পারল যে খেদিকে ধরার ক্ষমতা আর ওর নেই। পার্থক্যটা তাদের মধ্যে অনেক অনেক বেশি। খেদি এখন অনেক পরিণত। সে বাড়ি ফিরে শুধু পড়াশুনো নিয়েই থাকে। বিভিন্ন জিনিসে জানার আগ্রহ তার প্রবল। ভালোবাসে তার বন্ধুদের সাথে পড়াশোনার বিভিন্ন বিষয় নিয়ে তর্ক করতে, সিলেবাসের বই ছাড়াও বিভিন্ন বই পড়তে। এইসব বই ওকে তপতি পড়তে ধার দেয়। সে এখন জানে যে তার গ্রামে ভূতের আলো যাকে বলে, সেটা আসলে আলিয়া। আলিয়া মার্স গ্যাস ছাড়া আর কিছুই নয়। গাছপালা বা জৈবিক দেহ পচনের ফলে মিথেন, ফসফিন, ফসফরাস ডাইহাইড্রাইট জাতীয় গ্যাস জন্মায়, যাকে মার্স গ্যাস বলে। ফসফরাস ডাইহাইড্রাইট টাইপের গ্যাসগুলোই বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে জ্বলে ওঠে, আর তার ফলেই মিথেন সহ অন্যান্য দাহ্য গ্যাসগুলো জ্বলে ওঠে, যার বর্ণ নীলাভ সবুজ। বায়ুপ্রবাহের জন্য গ্যাসটা গতিশীল হয়, আর একেই আলেয়া বলে। গ্রামের লোকেরা যাকে ভূতের আলো বলে ভয় পায়। খেদি এখন রাতে ফিরতেও ভয় পায় না। বিপিন মাস্টার একদিন খেদিকে আলাদা করে ডেকে পাঠালো তার ঘরে। দেখ মা, পরের বছর তুই মাধ্যমিক দিবি। তোর উপরে আমাদের স্কুলের অনেক আশা ভরসা। আমার এই 27 বছরের শিক্ষকতার জীবনে এত ভালো স্টুডেন্ট আমি কোনো দিন পাইনি। যেভাবে তুই পড়াশুনো করছিস, তাতে আমার ধারণা তুই শুধু এই স্কুলেই নয়, বোর্ডেও ভালো রেজাল্ট করবি। হয়তো তোর জন্যই এই স্কুলের নাম ছড়িয়ে যাবে দিকে দিকে। তাই আমি ঠিক করেছি, স্কুলের পর 1 ঘন্টা করে তোর একার জন্য আমরা সব টিচাররা মিলে ক্লাস নেব। তোর যাতায়াতের জন্য আমরা সব টিচাররা চাঁদা তুলে একটা সাইকেলও কিনেছি। তুই তাতে করেই যাতায়াত করবি এবার থেকে। তাতে তোর যাতায়াতের সময়টা বাঁচবে, আর পড়াশোনার সময়টাও বেশি পাবি। শিখতে বেশি সময় লাগবে না। স্কুলের বাইরে সাইকেলটা দাঁড় করানো আছে,
আজ সাইকেলে করে তোকে রথিন ছেড়ে আসবে তোর বাড়িতে। রথিনদা স্কুলের স্টাফ, মাস্টারমশাইদের 5 মাস খাটা, স্কুলের ঘন্টা বাজানো তার কাজ। খেদি এতক্ষণ বিভোর হয়ে শুনছিল এই কথাগুলো। তার তার চোখ জলে ভরে গেছে। এই যে তার চাওয়ার থেকেও অনেক বেশি পাওয়া। ধন্যবাদ জানাবার সব ভাষাই হারিয়ে ফেলেছে সে। ঢক করে বিপিন মাস্টারকে একটা প্রণাম করলো সে। বিপিন মাস্টার তার মাথায় হাত রাখলেন। এইবারে ওদের জন্য তোদের সবার নাম পাঠাতে হবে, কিন্তু খেদি এই নাম নিয়ে বোর্ডে বসাটা কেমন দেখাবে। তাছাড়া পরবর্তীকালে হায়ার স্টাডিজ করতে গেলেও এই নাম নিয়ে বন্ধু বান্ধবেরা খুব হাসাহাসি করবে। তাই আমি ভাবছি তোর একটা ভালো নাম দেব, যে নামে তুই বোর্ড দিবি। ভাবছি আলিয়া। আমার নাম আলিয়া মণ্ডল। মাস্টারের কথা শেষ হতে দেয় না সে, তার আগেই নিজের নামটা বলে। সে ভেবে দেখেছে এই নামটাই হবে তার উপযুক্ত নাম। এই আলিয়াই যে তার জীবনে আমূল পরিবর্তন এনেছে। আলিয়া, বাহ, বেশ সুন্দর নাম তো। ঠিক আছে, এই নামেই আমি তোর নাম বোর্ডে রেজিস্টার করাবো। এবারের মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে আলিয়া মণ্ডল পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম গুমুকবেড়ে, যেখানে এখনো অবধি ইলেকট্রিকের আলো এসে পৌঁছয়নি। বাবা ভাগ চাষি, এতই গরিব যে দুবেলা খেতেও জোটে না অনেক সময়। কলকাতার মতো শহরের স্টুডেন্টরা যেখানে 8-10 জন প্রাইভেট টিউশন রাখে, সেখানে গুমুকবেড়ের মতো এই গণ্ডগ্রাম থেকে আলিয়া মণ্ডলের উত্থান আরেকবার প্রমাণ করলো ভালো রেজাল্টের জন্য ট্যালেন্টই বড় কথা। সুযোগ পেলে গ্রামের ছাত্রছাত্রীরাও ঘুরে দাঁড়াতে পারে। টিভি, রেডিও সব কাগজের প্রথম পেজেই আলিয়ার ছবি। সব কাগজের হেডলাইনেই আলিয়া। আলিয়াদের স্কুলে সাংবাদিক, রিপোর্টার, ফটোগ্রাফারের ভিড়ে ভিড়াক্কার। আলিয়াকে নিয়ে তাদের টিচারদের ছবি উঠছে খচাখচ। আলিয়ার হায়ার স্টাডিজ চালানোর জন্য বহু প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। অনেক বৃত্তি ঘোষণা হয়েছে আলিয়ার নামে। আজ আলিয়া বিপিন মাস্টারকে প্রণাম করতে যেতে বিপিন মাস্টার তাকে বুকে জড়িয়ে নিল। তুই আমাদের গর্ব রে আলিয়া, তোর স্থান বুকে। এই অনামী স্কুলকে এক লহমায় তুই খ্যাতির তুঙ্গে পৌঁছে দিলি। তোর কলেজে পড়ার সব ব্যবস্থা হয়ে গেছে কলকাতায়, হোস্টেলও বুক হয়ে গেছে। আজই তোর বাবা মায়ের সঙ্গে কথা বলবো তোর কলকাতায় থাকার ব্যাপারে। আলিয়ার চোখ জলে ভিজে যাচ্ছে। এই যে আনন্দের অশ্রু। আজ তার বড্ড মনে পড়ছে লিয়ের কথা। তারই সাফল্যের পেছনে যে তারই অবদান সবচেয়ে বেশি। এই বছরের নোবেল প্রাইজ ফর দ্য ফিজিক্স দেওয়া হচ্ছে মিস আলিয়া মন্ডলকে তার যুগান্তকারী গবেষণার জন্য। আমাদের সৌরজগতের মতো আরেক সৌরজগৎ আবিষ্কার করেছেন মিস আলিয়া। এই আবিষ্কার গোটা বিশ্বে চাঞ্চল্য সৃষ্টি করেছে। শুধু তাই নয়, মিস আলিয়ার থিওরি অনুযায়ী সেখানেও একটি পৃথিবীর মতো গ্রহ আছে। যেহেতু গ্রহটি পৃথিবীরই মতো, তাতে প্রাণের অস্তিত্ব বর্তমান বলে তিনি মনে করেন। মিস আলিয়া তার ম্যাথমেটিক্যাল ডিডাকশন দিয়ে সেই সৌরজগতের অ্যাকচুয়াল ডিস্টেন্সও পরিমাপ করতে সক্ষম হয়েছেন। তার এই যুগান্তকারী গবেষণার জন্য আমরা হয়তো ভবিষ্যতে সেই গ্রহের সাথে সম্পর্ক স্থাপন করতেও সক্ষম হব। আমি মঞ্চে তাকে ডেকে নিচ্ছি তার গবেষণার ব্যাপারে 2-4 কথা বলার জন্যে।
গোটা মঞ্চ কেঁপে কেঁপে উঠছে মুহুর্মুহু হাততালিতে। সেই হাততালি যেন থামতেই চাইছে না। স্টেজের উপরে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে ৩২ বছরের ভারতীয় যুবতীটি। আজ আপনাদের সামনে যে আলিয়া দাঁড়িয়ে আছে, সে নিতান্তই এক গণ্ডগ্রামের সরল সাধাসিধে মেয়ে। এমনই এক গণ্ডগ্রাম যেখানে ইলেকট্রিসিটি কি জিনিস তা কেউ জানে না। আমি সেই মেয়ে, পড়াশোনা যার ভালোই লাগতো না, যার শরীরে ছিল নানান সমস্যা, সম্বল ছিল শুধুই দারিদ্র্য, অঙ্ককে যে ভয় পেত জমের মতো। তারপর একদিন এক ঘটনায় সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেল আমার জীবনে। অনুভব করলাম এমন এক গ্রহের অস্তিত্ব যা আমাদের পৃথিবীর মানুষের পক্ষে কল্পনা করাও অসম্ভব। সেই অনুভবই পরবর্তীকালে আমাকে সৌরজগতের উপর গবেষণায় উদ্বুদ্ধ করে। হ্যাঁ, এই মহাবিশ্বে আমাদের এই সৌরমণ্ডলের মতো আর এক সৌরমণ্ডল আছে, আর সেখানেও আমাদের পৃথিবীর মতো একটি গ্রহ আছে। যেহেতু গ্রহটি আমাদের পৃথিবীরই মতো, তাই সেখানে প্রাণের অস্তিত্ব থাকবে, সেটাই স্বাভাবিক। শুধু তাই নয়, আমার ধারণা সেই গ্রহতে মানুষের মতোই জীবের অস্তিত্ব বর্তমান। এমনও হতে পারে তাদের বুদ্ধির পরিমাপ আমাদের থেকে হয়তো অনেক বেশি। পৃথিবী থেকে এই সৌরমণ্ডলের দূরত্ব ৫,৫৩৭ আলোকবর্ষ। আপনাদের অনেকের কাছেই আমার থিওরি হয়তো আজগুবি লাগছে, কিন্তু আমার ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন আর ক্যালকুলেশন যে নির্ভুল, তার কনফার্মেশন পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরাই দিয়েছেন, যাদের মধ্যে কেউ কেউ এখানে উপস্থিত। তাই এই গ্রহের অস্তিত্ব চরম বাস্তব। ভবিষ্যতে যদি আমরা এই গ্রহের সাথে যোগাযোগ স্থাপনে সক্ষম হই, তো পৃথিবীবাসীর চরম কল্যাণ হতে পারে বলেই আমার ধারণা। এমন অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারি যা আমাদের কাছে এখনো অজানা। হয়তো পেয়ে যেতে পারি বিশ্বব্যাপী খাদ্য সমস্যার সমাধান, সেরে যেতে পারে এমন অনেক অজানা অসুখ যার মোকাবিলা করতে আমরা দিন রাত হেনস্থা হই, যার প্রতিকারের অভাবে প্রাণ যায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের। আমি নিরন্তর চেষ্টা করে যাব সেই গ্রহের সাথে সম্পর্ক স্থাপন করার। মুহুর্মুহু হাততালিতে ফেটে পড়ে অডিটোরিয়াম। সঞ্চালিকা বলে ওঠেন, মিস আলিয়া শুধু একজন সায়েন্টিস্টই নন, ভীষণ সুরেলা গায়িকা। স্টেজ ছাড়ার আগে আমি অনুরোধ করব তার নিজের ভাষায় একটি গান আমাদের শুনিয়ে যেতে। আলিয়া চোখ বুজে। হাততালির শব্দ ছাপিয়ে গিয়ে তার চোখের সামনে ফুটে ওঠে ছোটবেলায় দেখা সেই লিয়ের ছবি। বুকে জমে আছে অনেক অব্যক্ত কথা। যে আইপটুর মাটিতে সে পা রেখেছে, তার কথা সে বলতে পারবে না সাধারণ মানুষদের। বিজ্ঞানীরাও তার কথা বিশ্বাস করবে না, কারণ বিজ্ঞান প্রমাণ ছাড়া কিছুই বিশ্বাস করে না। তার লি চরম বাস্তব, যাকে সে হাত দিয়ে স্পর্শ করেছে। কিন্তু এই কথা বাকিদের বললে তারা তাকে পাগল ছাড়া আর কিছুই বলবে না। তাই তার লি তার মনের মধ্যেই থাক। সে যে তার একান্ত আপন। তার জীবনে লিয়ের অবদান যে কতখানি, তা সে ছাড়া আর কেই বা জানে। আর কোনোদিনও কি দেখা হবে তার সাথে? কিভাবে তার উপকারের প্রতিদান জানাবে সে? তাই এই গান আজ সে উৎসর্গ করবে লিকে। চোখ বুঝেই তার সুরেলা কণ্ঠে সে গেয়ে ওঠে, ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠে
উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দেরই দান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান। কান পেতেছি, চোখ মেলেছি ধরার বুকে, প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানারে, করেছি সন্ধান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান। আকাশ ভরা। আপনারা শুনছিলেন লেখক পল্লব হালদারের লেখা আলেয়া গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। এবং যদি এই চ্যানেলে গল্পগুলো আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটিকে ক্লিক করতেও অবশ্যই ভুলবেন না। আজকে তবে এ পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে অন্য একটি গল্পের সঙ্গে। নমস্কার।